গবেষণাগারে আজকে আমরা জানব বাংলাদেশি স্টুডেন্টের নাম এবং খ্যাতি দুটোই কমে কিভাবে অস্ট্রেলিয়াদের কাছে লেভেল 1 থেকে লেভেল 3 তে নেমে আসলো। আমি সাকিব, গবেষণাগারে। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে গত 30-32 বছর আগে মানুষ কিভাবে বাংলাদেশ থেকে উচ্চ মাধ্যমিক পড়ার জন্য অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা যেত এবং কিভাবে সেটা চেঞ্জ হয়ে গেল বর্তমানে? আজ আমরা খুঁজে দেখব তখনকার সময়ে কিরকম ছিল মানুষের অস্ট্রেলিয়া যাওয়ার গল্পগুলো। শুরুটা ছিল 1990 দশকের শেষের দিকে, প্রায় বলতে গেলে 1997 থেকে 1999 সালের সময়টাতে। তখন গুটি কয়েক মানুষ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পড়তে যেত। মূলত তাদের উদ্দেশ্য ছিল ইঞ্জিনিয়ারিং অথবা আইটি সেক্টর অথবা মাস্টার্স এন্ড পিএইচডির জন্য হায়ার রিসার্চ করতে। যারা যেত বেশিরভাগই ছিল সেলফ ফান্ডেড, যা বর্তমানে হয়ে এসেছে এখন এফডিআর অথবা লোন অথবা এজেন্সির মাধ্যমে বিভিন্ন জালিয়াতি করে মানুষ কাগজ বানিয়ে তৈরি করে যাচ্ছে। তখন এই ট্রেন্ডটি ছিল না, বরং ছিল একটি জেনুইন স্টুডেন্টের ক্যারেক্টারিস্টিক্স, পড়াশোনার যে ধরন, যে মানটা তখন ছিল, তখন সত্যিই কোনো স্টুডেন্টদের কোনো ফ্রড বা কোনো জালিয়াতি করার, কারসাজি করার মনোভাব ছিল না। তখন মানুষ অস্ট্রেলিয়াতে, ইউরোপ, আমেরিকাতে পড়ে গ্র্যাজুয়েট করে বাংলাদেশে সরাসরি তাদের কোনো চাকরি স্থলে অথবা তাদের কর্মস্থলে ফিরে যেত, অনেক বেশি নিজেকে নতুন ভাবে গড়ে তোলে। 2005 থেকে 2010 সালের মধ্যে যখন মানুষের একটি সমস্যা, অরাজকতা সৃষ্টি হলো চাকরি পাওয়া, জব পাওয়া নিয়ে, ভর্তি হয়ে যখন মানুষ পড়াশোনা শুরু করলো, আলটিমেটলি কি হলো, মানুষ কিন্তু গ্র্যাজুয়েশন শেষে জব পাচ্ছে না। তো এই রাস্তাটাকে মিস ইউজ করে ফেললো আমাদের চিন্তাধারা এবং এজেন্সিদের মতো বড় বড় কুচক্ররা। আসলে কি আমরা তখন পড়তে গিয়েছিলাম? যদিও বা যাই, তখন কি আমাদের লক্ষ্য ছিল শুধু পড়া? বা গ্র্যাজুয়েশন শেষে আমাদের যে কমিটমেন্টটা ছিল ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াদের সাথে, যে গ্র্যাজুয়েশন শেষ করে আমরা নিজ নিজ দেশে চলে আসবো, আসলে কি আমরা সেটা করেছিলাম? সেটা কিন্তু আমরা করিনি, বরং আমরা এর একটি চরম অপব্যবহার করে ফেলেছি। আমরা যখন ফরেন কান্ট্রিতে পড়তে যাই, আমরা কি খুব ভালোভাবে পড়ি, না আমাদের লক্ষ্য থাকে কাজ করা? আসলে এটা আমরা একটু ভেবে বলি তো। যখন আমাদের অরিজিনালি পড়ার মনোনিবেশ থাকে, আমাদের উচিত সেখানে পড়ালেখা করা, কাজের পাশাপাশি কিছুটা আর্ন করা। বাট এখন বর্তমানে যে ট্রেন্ডটা চালু হয়েছে, মানুষের মন, মানুষের ধ্যান জ্ঞান পড়ে থাকে কিভাবে আমরা কাজ করব, কিভাবে টাকা আর্ন করব, কিভাবে আমরা যে উদ্দেশ্যে ফরেন কান্ট্রিগুলোতে, অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশে পড়তে যাই, সেখানে যে আমরা পড়বো, আমাদের ফিজিক্যাল এক্সাম, আমাদের অনলাইন এক্সামগুলো যে আছে সেগুলো শেষ করবো ভালো হবে, সেটা কিন্তু আমরা করছি না। আমরা আমাদের লক্ষ্য থেকে পথভ্রষ্ট হয়ে আমরা কাজের উদ্দেশ্যে নেমে পড়ি, আমরা কাজ করি, দিনের পর দিন হাড় ভাঙা কাজ করি। দিন শেষে কিন্তু আমরা নিজেদেরকে অনেক পিছনে ফেলে দিই এবং আমাদের কোর্সগুলো যে ছিল সেগুলো জমতে জমতে আমরা না পড়তে পড়তে সেখানে এমন একটা অবস্থা হয়ে যায় যে আমাদের ড্রপ আউট করা ছাড়া উপায় থাকে না। যখন আমরা ড্রপ আউট করে ফেললাম, সেটা কিন্তু আমাদের পুরোপুরি ভিসার যে শর্ত ভাঙা, সেটা হয়ে গেল। আমাদের উদ্দেশ্য ছিল ফুল টাইম স্টাডি করা, বাট আমরা সেটাকে কমিয়ে আমরা কাজের প্রতি মন দিয়ে পড়াশোনা থেকে পিছিয়ে গেলাম। কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি না, আমরা দোষ দিচ্ছি কেন এখন আমাদের কান্ট্রিতে লেভেল 1 থেকে লেভেল 3 তে চলে গেল, কি কি সমস্যা, কে কি করেছে, কিভাবে কি হলো, এই এজেন্সির সমস্যা, ওই এজেন্সির সমস্যা, এটা হচ্ছে জাল হচ্ছে, সবকিছু কিন্তু আমরা একভাবে দোষারোপ করতেছি। এগুলো কিন্তু আলটিমেটলি অস্ট্রেলিয়াতে যারা আসলেই জেনুইনলি স্টুডেন্ট হয়ে পড়ালেখা করতেছে, তাদের উপর কিন্তু একটি বড় রকমের ভুল ধারণা সৃষ্টি হয় অস্ট্রেলিয়ার সরকার থেকে, এবং তারা চিন্তা করে এই দেশের সমস্ত স্টুডেন্টরা এভাবে আসে, স্টুডেন্ট ভিসাটাকে মিস ইউজ করে তারা কাজের প্রতি মনোনিবেশ করে, এবং এটাই ছিল তাদের লক্ষ্য। এবং বারংবার এই ধরনের কেস ধরা পড়ায় বাংলাদেশকে হাই রিস্ক কান্ট্রি হিসেবে ধরা হচ্ছে, যা গত 3 থেকে 4 মাস আগে এটা ছিল না। এখানে কিন্তু কিছু এজেন্সি এবং দালালের ভূমিকাও আছে অপরিসীম। বর্তমানে কিছু শিক্ষা কনসালটেন্সি এবং বেশ কিছু এজেন্সি তাদের শর্ত হাসিল করার জন্য নানান ধরনের প্রলোভন, লোভ দেখাচ্ছে, যে তারা এক প্রকার ধরতে গেলে সেটাকে একদম গ্যারান্টি হিসেবে দিচ্ছে। এবং আমাদের যে পড়ালেখা করার কথা ছিল, সেটাকে তারা এক প্রকার হাইড রেখে পিয়ারটাকে নিশ্চিত করতে এবং কম টাকায় অস্ট্রেলিয়া যেতে এ ধরনের পোস্ট, এ ধরনের অ্যাডভার্টাইজ তারা বারংবার করছে। রাস্তায় আপনি ঘুরতে গেলে হাতের ডান পাশে বাম পাশে অবশ্যই লক্ষ্য করবেন যে অস্ট্রেলিয়ার ভিসা গ্যারান্টি, অস্ট্রেলিয়ার যেতে হলে খুব অল্প টাকা আপনাকে 3 মাসের ভিতরে পাঠিয়ে দিব। আসলে পাঠিয়ে তারা কি আসলে পড়ালেখা নিশ্চিত করছে? কিন্তু সেটা করছে না। এই জন্য কিন্তু জেনুইন স্টুডেন্টদের নাম খারাপ হচ্ছে। এ ধরনের ভুল প্রলোভন দিয়ে ছাত্রদের দিয়ে কিন্তু জাল কাগজ বানাচ্ছে। শেষে ধরা পড়ছে ছাত্ররা, দেশের রেপুটেশন খারাপ হচ্ছে এবং আমাদের ফিউচার জেনারেশন খুবই বিপদের মুখে পড়ে যাচ্ছে।
সম্প্রতি করোনার পর থেকে মানুষের কিন্তু নানান চাপ তৈরি হয়েছিল এবং বিভিন্ন দেশ বিদেশে যখন মানুষ পড়তে যাচ্ছিল তাদের কিন্তু একটা বড় লম্বা কিউতে ফেলা হচ্ছিল। এই কিউটা কিন্তু খুব দ্রুত শেষ হয়নি এবং যার কারণে মানুষের লক্ষ্য, জীবন ব্যবস্থা সবকিছু কিন্তু পিছিয়ে গিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং হাই রিস্ক অথবা লেভেল 3 দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া তুলনামূলকভাবে কঠিন, সময় সাপেক্ষ এবং কঠোর যাচাইয়ের আওতায় পড়ছে। বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করার প্রধান কারণসমূহের অন্যতম কারণ হচ্ছে স্টুডেন্ট ভিসার মিসইউজ অথবা স্টুডেন্ট ভিসার অপব্যবহার। এদিকে অস্ট্রেলিয়ার সরকারের পর্যবেক্ষণে দেখা গিয়েছে বাংলাদেশ থেকে আসা কিছু শিক্ষার্থী স্টুডেন্ট ভিসার মূল উদ্দেশ্য অর্থাৎ পূর্ণকালীন পড়াশোনা সঠিকভাবে অনুসরণ করছে না। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো পড়াশোনার চেয়ে কাজকে বেশি প্রাধান্য এবং প্রধান লক্ষ্য হিসেবে বেছে নেওয়া, কোর্স শুরু করলেও মাঝে মধ্যে ড্রপ আউট হয়ে যাওয়া, নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকা বা একাধিকবার কোর্স পরিবর্তন, ভিসার শর্ত অনুযায়ী পূর্ণকালীন স্টাডি বজায় না রাখা। দিন শেষে এই প্রবণতাগুলো কিন্তু একজন জেনুইন স্টুডেন্ট বা প্রকৃত শিক্ষার্থী হওয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। এর মধ্যে ভুয়া ও সন্দেহজনক ডকুমেন্টসের ব্যবহার অত্যাধিক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখার ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুতর ও গুরুত্বপূর্ণ কারণ। বিভিন্ন সময়ে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিম্নলিখিত জাল বা ভুয়া কাগজপত্র শনাক্ত করেছে। এখানে বিভিন্ন এজেন্সি কর্মকর্তারাও বিশেষভাবে কাজ করে থাকে। এক প্রকার ভুয়া বা সাজানো ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে বর্তমানে আইএলটিএস এবং ইংরেজি ভাষার মতো টোফেল, পিটি এগুলোর পরীক্ষা সনদ নকল করা হচ্ছে শুধুমাত্র টেকনোলজি অপব্যবহার করে, ফটোশপের মতো কারসাজি করে এগুলোকে পরিবর্তিত করা হচ্ছে। সেই সাথে তো আমাদের একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট পরিবর্তন করা হচ্ছেই। সেই সাথে আপনি জেনেও হবেন যে আমাদের যে স্পন্সর, আমাদের বাবা মা যেই থাকুক না কেন, তাদের যে আয় বা পেশা আছে সেটারও ভুল তথ্য প্রদান করা হচ্ছে শুধুমাত্র আমাদের অফার লেটার বা অ্যাপ্লিকেশন সংক্রান্ত অ্যাডমিশনের ক্ষেত্রে। ফলাফল খুবই পরিষ্কার। এ ধরনের ঘটনা বারবার ঘটায় অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের আবেদনকারীদের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিছু অসাধু এজেন্সি বা দালালের ভূমিকা অনেক বেশি। বাংলাদেশে কিছু শিক্ষা কনসালটেন্সি ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভুল পথে পরিচালনা করেছে, যেমন ভিসা গ্যারান্টি দেওয়ার দাবি স্টাডি নয় কাজেই মূল বিষয় এমন বার্তা দেওয়া, কম টাকা অস্ট্রেলিয়া, পিআর নিশ্চিত এ ধরনের অবাস্তব প্রলোভন। এজেন্সিগুলো অনেক সময় শিক্ষার্থীদের অজান্তে বা প্রলোভন দেখিয়ে জাল ডকুমেন্ট তৈরি করায়। শেষ পর্যন্ত কিন্তু ফলস্বরূপ ভালো হয় না, বরং ভিসা বাতিল বা পস্তাতে হয় কিন্তু শিক্ষার্থীরই, পাশাপাশি দেশের সামগ্রিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়। কেন বাংলাদেশ থেকে এত বেশি ফ্রড কেস সামনে আসছে? অন্যান্য দেশের ভিসা কঠিন হওয়ায় অস্ট্রেলিয়ার উপর মারাত্মক চাপ পড়েছে, যেমন যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা নীতিমালা কঠোর হওয়ায় অনেক শিক্ষার্থী অস্ট্রেলিয়াকে শেষ বিকল্প হিসেবে বেছে নিচ্ছে। কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা, আর্থিক সক্ষমতা বা একাডেমিক প্রস্তুতি না থাকলে কেউ কেউ অবৈধ বা জাল পথ গ্রহণ করেছে। দ্রুত বিদেশে যাওয়ার যে প্রবণতা, মানসিকতা বর্তমান অনেক শিক্ষার্থীর মধ্যে দেখা যায়। কম সময়ে বিদেশ যেতে হবে, যথাযথ প্রস্তুতি ছাড়াই আবেদন করতে হবে, যেভাবে হোক স্থাপিত হবে, এ ধরনের মন মানসিকতা শিক্ষার্থীদের সহজেই ফ্রডের ঝুঁকিতে ফেলে দেয়। আপনি আরো জানলে অবাক হবেন অসচেতনতা যে কত বড় কঠিন, যেটা অনেক শিক্ষার্থী জানেই না কোন কোন ডকুমেন্টস সম্পূর্ণ আসল হওয়া আইনগতভাবে বাধ্যতামূলক। পাশাপাশি এজেন্সি বা দালাল চক্রের দেওয়া ভুয়া কাগজ ব্যবহার করা যে কত বড় অপরাধ এটা তারা জানেই না। ভবিষ্যতে ফলস্বরূপ এতে আজীবন ভিসা নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারে। এই অজ্ঞতার সুযোগ নিয়েই কিছু অসাধু চক্র কাজ করে। এর ফলাফল ও বর্তমান পরিস্থিতিও আপনারা নিজে দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্ট যাচ্ছে এবং বেশি সময় নিয়ে আবেদন যাচাই করছে। ব্যাংক, একাডেমিক ও ব্যাকগ্রাউন্ড কঠোর যাচাই করছে। পাশাপাশি ভিসার ক্ষেত্রে যে সাক্ষাৎকার বা ইন্টারভিউটা আছে সেটির ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ব্যাখ্যা চাওয়া হচ্ছে। ফলস্বরূপ আমরা এটাই বলবো, বাংলাদেশকে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার ব্যবস্থা উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনার মূল কারণ হলো স্টুডেন্ট ভিসার অপব্যবহার, ভুয়া ও সন্দেহজনক ডকুমেন্টস ব্যাপক ব্যবহার আর কিছু অসাধু এজেন্সি ও দালালের কর্মকাণ্ড তো আছেই। তবে এটিও গুরুত্বপূর্ণ যে যেসব শিক্ষার্থী প্রকৃত অর্থে পড়াশোনার উদ্দেশ্য যাচ্ছে, সঠিক কাগজপত্র, বাস্তব আর্থিক সক্ষমতা ও স্বচ্ছ প্রোফাইল রয়েছে, তাদের জন্য অস্ট্রেলিয়ায় পড়াশোনা এখনো সম্ভব। সঠিক প্রস্তুতি, সচেতনতা ও সততার মাধ্যমেই এই নেতিবাচক ইমেজ পরিবর্তন করা সম্ভব।